প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ত্বকের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শারমিন রেজা বুবলি 1985 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ZH শিকদার উইমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন ডার্মাটোলজি লন্ডন ও ফেলোশিপ ট্রেনিং ইন লেজার থাইল্যান্ড ও ইন্ডিয়া লাভ করেন। বর্তমানে তিনি ডার্মাটোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। ম্যাডাম, বর্তমান যে সময়টি যাচ্ছে এই সময় আমরা কোন কোন ত্বকের সমস্যাগুলো বেশি দেখতে পাই? এই সময়টাতে আসলে আমরা খুব বেশি দেখতে পাচ্ছি স্কিনের ডিজিজের মধ্যে যেটা সবচেয়ে ভয়ানক আকারে আসছে সেটা হচ্ছে স্ক্যাবিস। স্ক্যাবিস আমরা একদম ছোট থেকে বড় সবার মধ্যে খুব বেশি আকারে পাচ্ছি, যেটা আগে এত বেশি অ্যালার্মিং ছিল না এবং এটা একটু রেজিস্ট্যান্স হয়ে গেছে। আগে যেমন আমরা কিছু টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সারিয়ে তুলতে পারতাম, বাট এখন কিন্তু সেটা হচ্ছে না। সো আমাদেরকে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হচ্ছে এবং এটা মোটামুটি একটা মহামারীর দিকেই যাচ্ছে এবং এটা নিয়ে আমরা একটু ওয়ারিড, কারণ এটা রেজিস্ট্যান্স ফর্ম করছে। আর কি কি ত্বকের সমস্যা আমরা দেখতে পাচ্ছি? এছাড়াও আমরা বেশি ফর্মে পাচ্ছি ফাঙ্গাল ইনফেকশনস। ফাঙ্গাল ইনফেকশন যেটা আমরা রিংওয়ার্ম বা দাঁত বলে থাকছি, সেটাও আমরা খুব বেশি হারে পাচ্ছি এবং এটাও দুঃখজনকভাবে এটাও রেজিস্ট্যান্স ফর্ম করছে। সো এই ক্ষেত্রেও আমাদেরকে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ফুল ফ্যামিলি এফেক্টেড হচ্ছে। সো ছোট থেকে বড় সবাইকেই আমরা খুব বেশি হারে পাচ্ছি। তো ক্লিনিক্যাল ফর্ম দিক থেকে দেখতে গেলে আমরা দেখছি যে স্ক্যাবিস এবং হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন এই দুটা খুব বেশি আমরা পেশেন্ট পাচ্ছি। একেবারে প্রাথমিক পর্যায়ে কি কি লক্ষণ উপসর্গ থাকে? প্রথমের দিকে দেখা যায় যে তাদের হাতে ছোট ছোট ভেসিকেলসের মতন হচ্ছে, এটা একটু পেইনফুল হয়, কারো কারো ক্ষেত্রে একটু পাস জমে, আবার দেখা যাচ্ছে খুব বেশি হচ্ছে চুলকায়, খুব অ্যালার্জিক রিয়াকশনস হয়ে যায়, রাত্রে ঘুমাতে পারে না এবং একজন থেকে আরেকজনে কন্টামিনেটেড হচ্ছে, তখন আমরা বুঝতে পারি। এবং এটা যাদের দেখা যাচ্ছে যে বাচ্চারা বেশি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে স্কুলের সহপাঠীর কাছ থেকে বা যারা মাদ্রাসায় পড়ছে তাদের কাছ থেকে এটা খুব বেশি হারে আসে। তো দেখা যায় যে এই বাচ্চারাই বাসায় এটাকে আবার কন্টামিনেট করে দিচ্ছে, সো হোল ফ্যামিলি কন্টামিনেটেড হচ্ছে এবং এটাতে যেটা সবচেয়ে ভয়ানক হয়ে যায় যে এটা যখন ইনফেক্টেড হয়ে যায়, সো প্রথমে যারা বুঝতে পারে না তারা এটাকে ওরকমভাবে গুরুত্ব দেয় না, কিন্তু ইনফেক্টেড হয়ে গেলে তখন এটাকে নিয়ে আমাদেরকে একটু বেশি ভোগান্তিতে পোহাতে হয়। তখন তাদেরকে অ্যান্টিবায়োটিক চিকিৎসা করতে হয় বা আদার্স ট্রিটমেন্টগুলো করে তারপর সিস্টেমিক ড্রাগস দিয়ে তারপর এটাকে ঠিক করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে খোসপাঁচড়া যেটি নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, এটি কেন বাড়ছে? এটা প্রথমত বাড়ছে হচ্ছে আমাদের দেশে যেটা হচ্ছে যে ম্যালনিউট্রিশন অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি পাচ্ছি। করোনা পরবর্তী কারণে দেখা যাচ্ছে স্কিন ট্রিটমেন্ট যে ডিজিজগুলো হচ্ছে সেগুলো একটু রেজিস্ট্যান্স ফর্ম করছে, সেটাও একটা কজ হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে প্রপার হাইজিন মেনটেন করা হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে এখন ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, পলিউশনের পরিমাণটা খুব বেশি, সো স্কিন ডিজিজগুলো একটু আগের থেকে তুলনামূলকভাবে বেশি বাড়ছে। চুলকানির সাথে অন্য কোনো লক্ষণ উপসর্গ থাকে কিনা? যেমন জ্বর আসতে পারে, ইনফেকশন তো বললামই, ছড়িয়ে দিতে পারে। এছাড়া আদার্স যেমন কিছু সেকেন্ডারি ইনফেকশনও কিন্তু ওখানে ফর্ম করতে পারে। খোসপাঁচড়া এই রোগটি আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? এটা আসলে আমরা ক্লিনিক্যাল ফর্ম দেখেই বুঝতে পারি, বাট আপনার যদি আপনি ল্যাব টেস্ট করেন তাহলে তেমন কিছু পাওয়া যায় না। বাট যদি স্ক্যাবিস থাকে সেক্ষেত্রে আমরা কিছু টেস্টের মাধ্যমে ওখানে রয়েছে কিংবা বাসায় আসলে অনেকে এটি নিয়ে ধারণা পেতে পারে এমন কোনো উপসর্গ বা লক্ষণ কোনো রয়েছে কিনা? এটা একটি মেইন উপসর্গ হচ্ছে যে এটা আপনার শুরু হবে ছোট ছোট ভেসিকেলের মতন আঙ্গুলের চিপা চিপা দিয়ে শুরু হবে এবং এটা সিভিয়ার চুলকানিটা বাড়বে রাত্রেবেলা, এটা একটা মেইন উপসর্গ হতে পারে এবং একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে, এটা একটা উপসর্গ হতে পারে। আর টেস্ট যেটা বলেন যে আমরা বুঝতে পারবো কিনা যেটি খোসপাঁচড়া, আমরা একটি পোকা ডিটেক্ট করতে পারি, সার্কোপটেসিস স্ক্যাবিস। এটা মানে আমরা অনেক সময় ল্যাব টেস্ট করে পাই, তখন আমরা এটাকে কনফার্ম করতে পারি। কখন আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন? কারণ আমরা দেখি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো। জি, প্রথম দিকেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমার মতে, কারণ একজন থেকে আরেকজনে যেহেতু এটা ছড়িয়ে পড়ছে এবং এখান থেকে অনেক রকমের ইনফেকশনের চান্সেস থাকছে, সো এটা প্রথম দিকে চিকিৎসা নিলেই কিন্তু খুব অল্প সময় এটাকে আমরা সারিয়ে তুলতে পারি। কিন্তু যখন পেশেন্ট আসে তখন দেখা যায় অলরেডি তারা অনেক রকমের মিস ট্রিটমেন্ট নিয়ে আসে এবং এটা তখন রেজিস্ট্যান্স ফর্ম করে, সো ওই পর্যায়ে যাওয়ার আগেই এটাকে ট্রিটমেন্ট করা উচিত।
স্ক্যাবিস বা ফাঙ্গাল ইনফেকশন এই দুটিকে আসলে আলাদা করার কোনো উপায় রয়েছে কিনা? আলাদা করার উপায় আছে, কারণ দুই রকম ফর্মে হচ্ছে। স্ক্যাবিস হচ্ছে একটি ইনফেকশন, যেটা একটি পোকা বা আমরা যেটাকে বলছি অর্গানিজমের মাধ্যমে হচ্ছে, আর ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ফাঙ্গাল ফর্মে বা ইস্ট মাধ্যমে হচ্ছে। সো দুইটাকে দুই রকমভাবেই ট্রিটমেন্ট করতে হয়, বাট কারো কারো ক্ষেত্রে কিন্তু দুটা কম্বাইনলিও হচ্ছে। আমরা এরকম পেশেন্টও পাচ্ছি যার ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, সাথে সাথে স্ক্যাবিসও হচ্ছে। সো এটাও একটা কন্টামিনেটেড তৈরি হচ্ছে, যে যার স্ক্যাবিস ছিল তার আবার ফাঙ্গাল ইনফেকশনও হচ্ছে। সো রেজিস্ট্যান্স মাত্রাটা খুব বেড়ে যাচ্ছে এবং আমাদের জন্য হচ্ছিল ট্রিটমেন্ট করাটাও একটুখানি টাফ হয়ে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, হাইজিন মেনটেন করতে হবে এবং যখনই কোনো রোগের উপসর্গ আসবে তখনই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ফাঙ্গাল ইনফেকশন সেটি আসলে কেন হচ্ছে? ফাঙ্গাল ইনফেকশনটা মেইনলি হচ্ছে যদি আপনার বডির ইমিউন ফাংশন কম হয়ে যায় বা আপনি স্যাঁতসেঁতে পরিবেশে থাকেন, হাইজিন ঠিক মতো মেনটেন না করেন, এবং যেহেতু এখন আমাদের দেশে অনেক বেশি গরম পড়ে, মানুষ কিন্তু অতিরিক্ত ঘামে, এই যে যদি তার শারীরিক যে হাইজিন মেনটেন না হয়, স্যাঁতসেঁতে কাপড় পরে থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেস খুব বেশি। ফাঙ্গাল ইনফেকশন হলে আসলে শরীরে আমরা শুনছিলাম চুলকানির উপসর্গের কথা আপনি বলছিলেন, অন্যান্য আর কোনো উপসর্গ থাকে কিনা? ফাঙ্গাল ইনফেকশন হলে যে বিভিন্ন প্রাইভেট এরিয়াগুলো মেইনলি এফেক্টেড হয় প্রথম দিকে, কারণ ওই জায়গাগুলোই বেশি স্যাঁতসেঁতে থাকে এবং আলো ঢুকে না, এবং জায়গায় জায়গায় লাল লাল গোল গোল চাকা আকারের একটা ক্ষত তৈরি হয় এবং এটাও খুব অ্যালার্জিক হয়, চুলকায় এবং সেকেন্ডারি ইনফেকশনে ফর্ম নিতে পারে। এবং দেখা যায় যে তারা প্রথম দিকে না বুঝে ফার্মেসিতে যে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ নেন এবং এটাতে তাদের রেজিস্ট্যান্স ফর্ম করে। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই বিষয়গুলোকে আপনারা কিভাবে আলাদা করে থাকছেন যখন রোগীরা চিকিৎসকের শরণাপন্ন যখন আমাদের কাছে না আসেন তখন আমরা হচ্ছে কিছু রুটিন চেক আপ করি, প্লাস হচ্ছে কিছু স্পেশাল টেস্ট করি এই রোগের ধরন অনুযায়ী, এবং সেটার মাধ্যমে আমরা ডিটেক্ট করি যে এটি ফাঙ্গাল নাকি এটা স্ক্যাবিস। এর মাধ্যমে আমরা তাদেরকে সেই চিকিৎসা রিপোর্ট অনুযায়ী তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করে থাকি। কাউন্সেলিং এর বিষয়টি কিভাবে নিশ্চিত করে থাকেন? প্রতিটি পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি যে এই রোগটি কি, কেন হচ্ছে এবং এটা কিভাবে আমরা এটাকে প্রতিকার করতে পারি এবং ভবিষ্যতে তারা এটা থেকে কিভাবে প্রতিকার পাবেন, এগুলোকে আমরা সবসময় তাদের কাছে অ্যাওয়ারনেস হিসাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। তো আশা করি যে এভাবে যদি তারা বিশেষজ্ঞের কাছে আসেন এবং এই পরামর্শগুলো নেন, তাহলে হয়তো বা তাদের ভবিষ্যতে এই রোগগুলো থেকে তাদের মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। খোসপাচড়া এবং এই যে ফাঙ্গাল ইনফেকশন এগুলো আসলে ছোঁয়াচে কিনা? দুটিই ছোঁয়াচে, কারণ দেখা যায় যে এটা কন্টামিনেটেড হাড়টা এখন ইদানিং খুব বেড়ে গেছে। খোসপাচড়াও ছোঁয়াচে, আপনার ফাঙ্গাল ইনফেকশনটাও ছোঁয়াচে হয়ে থাকে, কারণ একই বাসায় থাকলে আমরা দেখা যায় যে কমন জিনিসপত্রগুলো খুব স্পেসগুলো ইউজ করে থাকি, তো এগুলো আসলে উচিত নয়, একটু পার্সোনাল হাইজিনটা মেনটেন করা উচিত। নিশ্চয়ই। পরিবারের সব সদস্যদের জন্য স্ক্যাবিস বা খোসপাচড়া এটির ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে? সব পেশেন্টের ক্ষেত্রে আসলে বয়স অনুযায়ী তো আমরা চিকিৎসাগুলো করে থাকি, তো যখনই যেই পার্সনটি অ্যাফেক্টেড হবে পরিবারে, তাকে অবশ্যই বিশেষজ্ঞের আন্ডারে আসতে হবে, এবং যদি বাসায় অন্য কোনো অ্যাফেক্টেড পার্সন থাকে তাহলে তাকেও সাথে নিয়ে আসতে হবে, কারণ আসলে চিকিৎসাগুলো বয়স অনুযায়ী হয়, সব বয়সে সব ওষুধ দেওয়া যায় না। সো আমরা আসলে পেশেন্টের এজ, তার সেক্স সব কিছু ডিটেক্ট করে তাকে চিকিৎসাগুলো করে থাকি। সো বাচ্চাদের ক্ষেত্রে আমরা হাইজিনটাকে শেখাতে বলি, প্রমোট করতে বলি, তারা কীভাবে এটাকে প্রোটেক্ট করবে সেটাও আমরা মাদেরকে শিখিয়ে দিই। সো আশা করি একটা প্রপার কাউন্সেলিং এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা এটাকে সারিয়ে তুলতে পারবেন। খোসপাচড়া এর চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে পরিবারের সবাইকে অন্তর্ভুক্ত করতে হয় কিনা? অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয়, কারণ ছোঁয়াচে রোগ, সো একজন থেকে আরেকজনে ছড়িয়ে যেতে পারে। সো আমরা পার্সোনাল যেই বিলঙ্গিংসগুলো যেগুলো সবসময় ইউজ করি, আমরা বলে থাকি যে এটা যেন অবশ্যই একজন আরেকজনটা ইউজ না করে, তাহলে দেখা যায় যে এটা কিন্তু অনেকখানি আমরা কমিয়ে আনতে পারি। সো এই ফ্যামিলি অ্যাওয়ারনেস বা এই জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এটাকে অনেক দূর আগানো সম্ভব। খোসপাচড়া এর চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? প্রথমত আমরা যখন একদম বেসিক লেভেলে পাই, তখন আমরা কিছু টপিক্যাল ক্রিম ইউজ করতে বলি, একটি সাবান দিয়ে থাকি গোসলের মাধ্যমে এটাকে ক্লিন করার জন্য, এবং যেহেতু এটা খুব ইচিং করে, চুলকায়, তো সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট সাজেস্ট করে থাকি। বাট কারো কারো ক্ষেত্রে যদি এটাতে আমার সেকেন্ডারি ইনফেকশন থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের ছোট্ট অ্যান্টিবায়োটিকও অ্যাড করতে হয়। যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করণীয়? পরবর্তী ধাপ, যখন ইনফেকশন হয়ে যায় তখন একটি অ্যান্টিবায়োটিক থাকে, একটা অ্যান্টিহিস্টামিন থাকে, এবং আমরা তখন অ্যান্টিবায়োটিক টাইপের কিছু ক্রিম দিই। যখন এই অ্যান্টিসেপটিক বা আপনার এই ইনফেকশনটা কন্ট্রোলে চলে আসে, তখন আমরা স্ক্যাবিসের জন্য আবার আলাদা ওরাল ফর্মের ট্রিটমেন্ট শুরু করি। তখন দেখা যায় যে ওটা আস্তে আস্তে এক ধাপে ধাপে কমে আসে। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রান্তিক পর্যায়ের অনেক মানুষরা রয়েছে যারা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, স্ক্যাবিস বা খোসপাচড়ার সমস্যা তাদের রয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে পরবর্তীতে তারা কোন কোন ক্ষতির সম্মুখীন হতে পারেন? এখানে যেটা হচ্ছে যে যখন প্রান্তিক দেশের মানুষরা এতে ভোগে, তখন তারা ডিরেক্টলি ডক্টরের কাছে না যেয়ে ফার্মেসিতে যায়, এবং ফার্মেসিতে যাওয়ার পর যেটা হয় যে তাদেরকে একটা স্টেরয়েড ক্রিম বা স্টেরয়েড ট্যাবলেট দিয়ে দেওয়া হয়, এবং এটাতে দেখা যায় প্রথম দিকে কমে গেলেও রেসপন্স করলেও এটা কিন্তু রেজিস্ট্যান্স ফর্ম করে, এবং এই রেজিস্ট্যান্স ফর্ম করার কারণে কিন্তু আমরা
একটু ভোগান্তিতে পড়ি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে। তখন আমরা যে ট্রিটমেন্ট লাইনটা সেট করে রাখি সেটাতে রোগীর রেসপন্সটা কম হয়। সেজন্যই আমরা সবসময় বলি যে এই ধরনের শুরুতেই আপনারা ডাক্তারের কাছে আসবেন, আপনারা কোনো রকম মিস ট্রিটমেন্ট নেবেন না বা স্টেরয়েড নেবেন না, কারণ খোসপাচড়া এবং ফাঙ্গাল ইনফেকশনে আসলে স্টেরয়েডের কোনো ভূমিকা নাই। ফাঙ্গাল ইনফেকশন যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি থাকছে? ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে যেটা আমরা প্রথমত করে থাকি যে তারা যখন আমাদের কাছে আসে তাদের বয়স এবং সেক্স অনুযায়ী আমরা কিছু টেস্ট করি। টেস্টে যখন কনফার্মেশন হয়ে যায় তখন যদি পেশেন্টের প্রাথমিক পর্যায়ে থাকে তখন আমরা তাকে একটা টপিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে ট্রিটমেন্ট করার চেষ্টা করি। বাট যদি এটা সিভিয়ার ফর্মে যায় এবং তখন কিন্তু আমাদেরকে সিস্টেমিক ড্রাগসে যেতে হয়, ওরাল ফর্মে যেতে হয়, এবং এটা রোগীর কন্ডিশনের উপর ডিপেন্ড করে যেটা আমরা কতদিন কন্টিনিউ করব। সো এগুলোর জন্য অবশ্যই আগে আমরা টেস্ট করে নিই, তার সমস্ত টেস্ট করার পরেই আমরা এটা শুরু করতে পারি। নিশ্চয়ই। চিকিৎসা পদ্ধতি দীর্ঘমেয়াদী হয়ে থাকে? ইদানিং খুব দীর্ঘমেয়াদী হচ্ছে, কারণ আমি আগেই বললাম যে অনেকেই স্টেরয়েড নিয়ে আসে, সেক্ষেত্রে এই ডিজিজটা রেজিস্ট্যান্স ফর্ম করে, তখন আমাদের চিকিৎসা পদ্ধতিটা একটু দীর্ঘমেয়াদী হয়। সেটি কতদিন পর্যন্ত হতে পারে? সেটা আসলে পেশেন্টের ডেভেলপ করার কন্ডিশনের উপর ডিপেন্ড করে, ক্লিনিক্যাল কন্ডিশনের উপর ডিপেন্ড করে, বাট এটা 1.5 থেকে 3 মাস থেকে 6 মাসও হতে পারে। এর চিকিৎসা পদ্ধতিও কি পরিবারের সকল সদস্যকে নিতে হয়? যদি অ্যাফেক্টেড থাকে তাহলে নিতে হয়, আর যদি অ্যাফেক্টেড না হয় তাহলে আমরা অ্যাওয়ারনেস বা কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদেরকে বলে থাকি যে তারা কীভাবে এটা থেকে প্রতিকার পাবে। স্ক্যাবিস বা খোসপাচড়ার ক্ষেত্রেও কি এমনটি কিনা? দুইটা ডিজিজই একই রকম মহামারী ফর্ম করছে, প্লাস হচ্ছে হলো কি আপনার কন্টামিনেটেড হচ্ছে। সো যারা অ্যাফেক্টেড না হন তাদেরকে আমরা অ্যাওয়ারনেস বাড়িয়ে দিচ্ছি এবং যারা অ্যাফেক্টেড তাদেরকে আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি। ফলো আপটি কীভাবে নিশ্চিত করে থাকেন? ফলো আপগুলো আমরা হচ্ছে পার মান্থলি বলে থাকি যে আপনারা চিকিৎসা চলাকালীন সময় আপনারা আমাদের সাথে ফলো আপ করে যাবেন, এবং আমরা একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিই, তারা আসেন এবং তাদেরকে ফলো আপ করার পরে যখন আমরা দেখি যে তাদের ডিজিজটা কমে আসছে তখন আমরা ড্রাগসগুলো বন্ধ করে দিই, তারা কীভাবে তাদের হাইজিনটা মেনটেন করবে এবং পরবর্তী কীভাবে চলবে সেটার একটা গাইডলাইন বলে দিই। যারা দীর্ঘ সময় ধরে স্টেরয়েড ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে পরবর্তীতে কি ক্ষতি হতে পারে? তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়, স্কিনে যে কোনো রকমের সাসেপ্টেবল ডিজিজগুলো খুব তাড়াতাড়ি ফর্ম করতে পারে এবং তাদের বোনের ডেন্সিটিও কমে আসে, কারণ স্টেরয়েডে অনেক রকমের সাইড এফেক্ট হয় আমরা জেনে থাকি। তো ওই জন্য আমরা পেশেন্টদেরকে বলে থাকি অপ্রয়োজনীয় কোনো ওষুধ ফার্মেসির কথা শুনে না নেওয়ার জন্য। যারা আসলে ইতিমধ্যে স্টেরয়েড শুরু করে দিয়েছেন পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন তাদের ক্ষেত্রে কি করণীয়? স্টেরয়েডটা অফ করে দিই এবং তাদেরকে বোঝাই কেন তারা এটা নিয়েছে এবং তা কেন নেওয়া উচিত নয়। এটা তাদেরকে বোঝানোর পরে আমরা তাদেরকে যে গাইডলাইন দিয়ে দিই সেটা অবশ্যই তাদেরকে মানতে বলি, এবং তাদেরকে ক্ষেত্রে কিন্তু আমরা 15 দিন পর পর একটা ফলো আপ রাখি যে আপনারা এসে আমাদেরকে ফলো আপ দিয়ে যাবেন বা এটা ঠিক মতন মেনটেন হচ্ছে কিনা সেটা আমাদেরকে জানিয়ে যাবেন। খোসপাচড়া এবং ফাঙ্গাল ইনফেকশন সেটি থেকে পুরোপুরি সুস্থ হতে যারা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন কতদিন সময় লাগতে পারে? অনেক দর্শকই আসলে জানতে চান এটি। এটা আসলে ডিপেন্ড করে ক্লিনিক্যাল ফর্মের উপরে যে তার অ্যাফেক্টেড পরিমাণটা কীরকম, সেটা 1 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ত্বকের সমস্যার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সমস্যা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। স্কিন বা ত্বক আমাদের শরীরের সবচেয়ে বড় একটি অঙ্গ। এটির যদি যত্ন নেওয়া না যায় তাহলে আপনি অনেক অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াবে। অনেক সময় আমরা স্কিন কেয়ারটাকে অত বেশি গুরুত্ব দেই না, বাট এই ত্বক যদি সুস্থ না থাকে তার মানে আপনি কিন্তু অনেকটাই ভেতর থেকে অসুস্থ। ত্বকের নানান কমপ্লিকেশন দেখতে যেরকম ভালো লাগে না, ঠিক সেরকম আপনি অসুস্থতার একটা বড় লেয়ারে যাওয়ার পরেই স্কিনের এই অসুবিধাগুলো হতে থাকে। স্কিনের যত্ন নেওয়ার জন্য আমাদেরকে যেভাবে বাইরে থেকে একটু যত্ন নিতে হবে ঠিক সেভাবে আমাদের ভেতর থেকেও একটু যত্ন নিতে হবে। এই ভেতর থেকে যত্ন নেওয়াটাই হলো একটি পুষ্টি উপাদানগুলো ঠিক রাখা। খাবারের তালিকায় অবশ্যই সেই পুষ্টি উপাদানগুলো এমনভাবে সাজাতে হবে যাতে স্কিনের কোনো রকম পরিবর্তন বা অসুবিধাগুলো দেখা না ওঠে। কি রাখবেন এই খাদ্য তালিকায়? খাবারের তালিকায় রাখতে হবে কিছু ভিটামিন এ কন্টেনিং খাবার। ভিটামিন এ আমাদের ত্বকের জন্য খুব ভালো কাজ করে। এছাড়া ভিটামিন সি, যেটি কোলাজেন তৈরিতে বেশ সাহায্য করে আমাদের স্কিনের জন্য। এই ভিটামিন এ, ভিটামিন সি এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো পাওয়া যায় শুধুমাত্র একটু কালারফুল খাবারগুলোর কথা যদি আমরা মাথায় রাখি, যেরকম ধরনের একটা ফ্রুটস বোল। একটা সিঙ্গেল ফ্রুটস না খেয়ে আমি আপনাদের সাজেস্ট করবো যে স্কিন কেয়ারের জন্য একটু কয়েক রকমের ফ্রুটস নিয়ে যদি আপনি একটা ফ্রুট তৈরি করতে পারেন, ফ্রুট বোল বা ফ্রুট বাস্কেট, এটা কিন্তু আপনার পরিবারের সবাই কিন্তু খেতে পারে। একটা সিঙ্গেল ফ্রুটস খেলে দেখা যায় আমরা 3-4টা ফল খেয়ে ফেলি। এই 3-4টা ফল না খেয়ে 3 রকমের ফল নিয়ে 3-4 জন খাবারটা খেতে পারি আমরা। এভাবে যদি আমরা একটু ব্যালেন্স করে খাই তাহলে কিন্তু পরিবারের সবারই ত্বকের যত্ন নেওয়ার জন্য এটি প্রথম একটা ভালো স্টেপ। এবার আসেন যে আমরা ভিটামিন সি তো আমাদের খুবই হাতের কাছে পাওয়া যায়, যেমন আমলকি, মাল্টা,
তারপর পেয়ারা, এখন আমড়া পাওয়া যাচ্ছে। এই আমড়ার সিজনে কিন্তু আমড়াতে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি আমাদের স্কিনটাকে খুব নারিশ করতে হেল্প করে। সবচেয়ে জরুরি বিষয় হলো স্কিনের জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ওয়াটার। যদি ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনার অন্যান্য কমপ্লিকেশন কিন্তু কোনোভাবেই কারেকশন হবে না। সবার আগে আপনাকে পানিটা ঠিক রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে যারা পানি খায় তাদের স্কিন সবসময় থাকে উজ্জ্বল, সবসময় থাকে নারিশড, এবং যে আপনি পুষ্টি উপাদান গ্রহণ করছেন সেটিও বডিতে প্রপার ওয়েতে কাজ করার জন্য পানিটাই কিন্তু সবার আগে জরুরি। এছাড়া খাবারের তালিকায় কিছু ভিটামিন ই কন্টেনিং খাবারও রাখতে হবে। সেক্ষেত্রে আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন নাটস, যেমন আপনি সকালে একটু ভেজানো নাটস খেতে পারেন। সেটা যদি কাঠবাদাম হয় আরও ভালো। 3-4টা কাঠবাদামও যদি হয় একটু পানিতে রাতে ভিজিয়ে রাখলে পুরো খোসা সহই খেয়ে ফেলতে পারেন, অথবা অনেকে খোসাটা পছন্দ করে না, ফেলে দিয়েও খেতে পারেন। তবে যত খোসাটা নিয়ে খাবেন ভিটামিন বি কমপ্লেক্স, ফাইবার এগুলো পেয়ে যাবেন। তার সাথে পাচ্ছেন প্রোটিন, ভিটামিন ই, যেগুলো সবগুলোই আপনার পুষ্টির এই প্রতিটা পুষ্টি আপনার স্কিনের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে। সকালে কি খাবেন বা বিকেলে খাবেন কি খাবেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনার খাদ্য তালিকায় সারাদিনে একটা ব্যালেন্স নিউট্রিশন আছে কিনা। আমরা দেখা যায় বাঙালি মানুষ 3 বেলা খাবার খাই। শুধু 3 বেলা না খাবার খেয়ে ওই একটা খাবারকে যদি 2 বারে ভাগ করে খান তাহলে প্রপার ওয়েতে আপনি নিউট্রিশনটা পাবেন। পুরো খাবারের সাথে ধরুন সকালেই আপনি একটা ফল না খেয়ে ওই ফলটা আপনি একটা মধ্য সকালে খান, লাইক 11:30 12টায়, ওরকম একটা খাবার সিঙ্গারা না খেয়ে আপনি একটা ফ্রুটস খেতে পারেন। এই ট্রান্সফ্যাটগুলো আমাদের শরীরে এবং ত্বকের জন্য সবসময় আনহেলদি। ব্রাইট স্কিনটাকেও নষ্ট করে, অ্যাকনি তৈরি করে, আমাদের স্কিনের যে কোষগুলো আছে সেগুলোর জন্য কোনো ভালো কাজই করে না। তার থেকে আপনি যদি একটা ন্যাচারাল খাবার খান, যেরকম ফ্রুটস বা সালাদ, রাখতে পারেন স্যুপ, এই ধরনের ন্যাচারাল খাবারগুলো আপনাকে অবশ্যই স্কিন কেয়ারের জন্য খাবার তালিকায় রাখতেই হবে। ত্বকের সমস্যা থেকে বাঁচবার কোনো উপায় রয়েছে কিনা, বা প্রতিরোধমূলক ব্যবস্থা বা সচেতনতার যে জায়গা সেগুলো আসলে কি কি রয়েছে? ত্বক আমাদের স্কিনের সবচেয়ে বড় অর্গান এবং সবচেয়ে বাইরের দিকে থাকে, তো এটা সবসময় একটু ভালনারেবল থাকে। সেজন্য আমরা বলে থাকি যে ত্বকের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে। এটা একটা মেইন কজ যেটা আপনি রোগটাকে প্রতিরোধ করতে পারবেন। এবং আমরা কিন্তু করোনা পরবর্তী জানি যে আমাদের হাত ধোয়ার একটা নিয়ম, এটা সবসময় মেনটেন করা উচিত। যে কোনো কিছু ধরবার পরে বা আগে হাত ধুয়ে খাবার নেওয়ার এটা একটা প্র্যাকটিস রাখা উচিত। পার্সোনাল হাইজিন মেনটেন করা উচিত। এবং খাবারের একটা খুব বড় ভূমিকা আছে। যদি আপনার নিউট্রিশন লেভেল মেনটেন না হয় তাহলে ইমিউন উইক হয়ে যাবে। সো আমরা সব সময় বলে থাকি যে আপনি পুষ্টিকর খাবার খাবেন, ব্যালেন্স ডায়েট নেবেন, এবং এটার মধ্যে অবশ্যই প্রোটিন, ভিটামিনস, মিনারেলস ব্যালেন্স করতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ত্বকের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। AIDS, এইডস, তাহলে এইটাকে আমরা শব্দ সংক্ষেপকে বড় করি। এতে অ্যাকওয়ার্ড, আইতে ইমিউন, ডিতে ডেফিসিয়েন্সি, এসতে সিনড্রোম। সিনড্রোম মানে কিছু লক্ষণ। তাহলে ডিতে ডেফিসিয়েন্সি, কিছু একটা ঘাটতি হচ্ছে। কি ঘাটতি হলো? ইমিউন। ইমিউন মানে কি? আমরা কম বেশি তথ্য প্রযুক্তির যুগে জেনে গেছি, এটা প্রতিরোধ ক্ষমতা। সেটা আবার কীরকম? অ্যাকওয়ার্ড মানে তাৎক্ষণিক। তাহলে একটু ব্যাখ্যার দাবি রাখে। আমাদের শরীর এমনভাবে অভিযোজিত যে আমাদের শরীরে যদি রোগ জীবাণু ঢোকে, সেটা ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, বা অন্যান্য যে সমস্ত অণুজীব আছে, সেগুলো যদি ঢোকে তাহলে সেগুলি আক্রমণ করার চেষ্টা করে, এবং এই আক্রমণ হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য আমাদের শরীর ওই জীবাণুর স্পর্শেই অ্যাকওয়ার্ড মানে কিছু অর্জন করে যে তাকে ধ্বংস করে দেওয়ার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।